এনটিভি ইউরোপ লন্ডন স্টুডিও কর্তৃক প্রচারিত প্রবাসীদের কাদের অনুষ্ঠানটি বিশ্বের যেখান থেকে আপনারা দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং 2024 সালের 5ই আগস্ট থেকে শুরু করে যে আন্দোলন, বাংলাদেশের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে লক্ষ্য পানের বিনিময়ে যে আজকের যে আমরা যে আমাদের দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করছি, এই আন্দোলন করতে গিয়ে যে সকল ভাইয়েরা তাদের জীবন আত্মহতি দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে, এবং যারা এই অনুষ্ঠানকে, এই আন্দোলনকে সাকসেস করতে গিয়ে তাদের ইনজুরি হয়েছেন এবং হসপিটালে চিকিৎসা দিচ্ছেন, তাদেরকে আমি তাদের সুচিকিৎসা কামনা করছি আজকে এনটিভির স্টুডিও থেকে। আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশ নামের ভূখণ্ডটি আমাদের 1971 সালের যেভাবে আমাদের যে লক্ষ্যপানের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, আবারও আমাদের ছাত্রদের এবং অভিভাবকদের, সাংবাদিকদের, রাজনৈতিক কর্মীদের, সকল মানুষের যে একটা অংশগ্রহণে যে আমরা আবার নতুনভাবে আমাদের এই দেশটাকে স্বাধীনতা অর্জন করেছি, এবং এই স্বাধীনতাকে নতুনভাবে পরিচালনা করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন আমি তাদেরকে আজকে এনটিভি স্টুডিও থেকে সাধুবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের যিনি আপনারা জানেন যে ডক্টর ইউনূস সাহেব, এই অন্তর্বর্তী সরকারের যে প্রধান এবং অন্যান্য যে যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের এই এনটিভির অনুষ্ঠান থেকে স্মরণ করছি যে সকল ভাইয়েরা তাদের জীবনকে আত্মহতি দিয়েছেন। সর্বপ্রথম যিনি দিয়েছেন শহীদ আবু সাইদকে, আসিফ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ অসীম সহ আরও নাম না জানা আরও অনেক ভাইদেরকে আমরা আরও স্মরণ করছি। এই আন্দোলনটা প্রথম যখন বাংলাদেশে শুরু হয়, আমাদের যে নুরুল হক, বিপি নুরুল হক নূর, তাকে আমরা স্মরণ করছি, এবং আরক ভাই, অন্য সংগঠনের তারেক রহমান সহ, মোহাম্মদ নাহিদুল ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ আরও নাম জানা অনেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এখানে, আপনারা জানেন যে প্রবাসের থেকে এত অনুষ্ঠানটি প্রবাসের কথা বলে, তাই আজকে আমি বাংলাদেশের আমাদের আজকের যে টপিকসটা হলো যে আমরা কথা বলবো, অর্থাৎ আমাদের বাংলাদেশকে কীভাবে পুনর্গঠন করা যাবে এবং রিমিটেন্স নিয়ে আমরা কথা বলবো। তাই আমি আমাদের এই স্টুডিওতে আমি 3 জন অতিথিকে নিয়ে আসছি আমাদের কথা বলার জন্য। আমি পরিচয় করাই দিচ্ছি। সর্বপ্রথমে যিনি আমার সর্বডাইনে আছেন, উনি জনাব মাহবুর রহমান, সিনিয়র জার্নালিস্ট, আমার দেশ এবং রিটায়ার্ড অ্যান্ড গার্ডিয়ান নিউজ রিপোর্টার, লন্ডন অ্যান্ড সলিসিটর অ্যাডভোকেট, ইউকে সুপ্রিম কোর্ট। আসসালামু আলাইকুম মাহবুব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জলিল ভাই, আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এনটিভি পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই ধরনের একটা অনুষ্ঠান যে আয়োজন করতে পেরেছি আমরা, বা আপনারা করেছেন, এটার মূল লক্ষ্য এবং যারা এই আন্দোলনটি করেছে তাদের, এবং যারা আত্মত্যাগ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা এখানে সমন্বয়ক সহ যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সর্বোপরি সারা বাংলাদেশের জনগণ অংশ নিয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এমন একটা বিজয়ের জন্য। ধন্যবাদ আপনাকে। আমি পরে যিনি আছেন পরিচয় করে দিচ্ছি, জনাব আলী আহমদ এমবি, প্রেসিডেন্ট ঘাটা ঢাকা ক্লাব। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম জলিল ভাই, ধন্যবাদ আপনাকে। প্রথমেই ধন্যবাদ এই এনটিভিতে আমাকে আমন্ত্রণ করার জন্য অতিথি হিসাবে। সর্বপ্রথমেই বাংলাদেশে কোটা সংস্কার বিরোধী আন্দোলনে যারা এই তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই নতুন বিজয়কে অর্জন করে দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে আসার জন্য। আমি আমার বামে যিনি আছেন পরিচয় করে যে খন্দকার সাইদুজ্জামান সুমন ভাই, অর্গানাইজিং সেক্রেটারি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সেন্ট্রাল কমিটি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম জলিল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রবাসী ক্ষেত্রের যত দর্শক আছেন দেশ এবং বিদেশ থেকে, ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে দেখতেছেন, সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা নতুনভাবে স্বাধীনভাবে মুক্ত বাতাসে কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের 3 জনকে। আমরা মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। জনাব মাহবুর রহমান, সিনিয়র সাংবাদিক, সিনিয়র জার্নালিস্ট। আপনি একজন জার্নালিস্ট, আপনি অনেক লেখালেখি করেন। আমাদের এই অনুষ্ঠানটা হলো আজকের যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো বাংলাদেশকে, যে একটা আবার যারা নেতৃত্ব দিবেন ওনারা অত্যন্ত বিজ্ঞ। তারপর আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করছি প্রবাসীদের যে কিছু আমরা যে রিমিটেন্স দিচ্ছি, তা আমাদেরও দেশের উপর একটা মায়া আছে, তা আমাদেরও কিছু বলার আছে এখান থেকে আমরা। তাই আমি বলতে চাই, অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অভ্যন্তরীণ অর্থনীতি, দেশের প্রশাসন, পুলিশ বাহিনী, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আমরা যেখানেই আমরা দেখছি হাত দিচ্ছি, অর্থাৎ পুরা বডিতে মনে হচ্ছে যেন ঘা। এখন
আমরা কিভাবে এই বিভিন্ন সেক্টরকে আমরা কিভাবে আপনার ডেভেলপিং এর পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনার মতামতটা জানতে চাই। যে মূলত প্রথমে দেখতে হবে যে আমরা এই আন্দোলনটা কেন করেছি। এই আন্দোলনটা করা হয়েছে একটা বৈষম্য নিরসনের জন্য, যেটা আমরা ৭১-এ করেছিলাম মুক্তিযুদ্ধ, এবং সবার আশা ছিল যে একটা বৈষম্য থাকবে না সমাজে। তো এখনও সেই বৈষম্য যাতে না থাকে সেটা প্রথম টার্গেট নির্ধারণ করতে হবে। এবং আমি জানি, আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা এই আপনার নূতন অন্তর্বর্তীকালীন সরকারে আসছেন, তারা কম বেশি সবাই সাদা মনের ভালো মানুষ এবং শিক্ষিত সজ্জন ব্যক্তি। তাদের অভিজ্ঞতার অনেকের ঘাটতি রয়েছে রাষ্ট্র পরিচালনায়, সেটা অবশ্যই প্রশ্ন থাকবে, কিন্তু তারা দীর্ঘদিন ধরে তারা কিন্তু লেখালেখি করেছেন, তারা এনজিও চালিয়েছেন, তারা মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু কাজ করেছেন। আসিফ নজরুল সাহেব একজন অভিজ্ঞ শিক্ষক, আপনি জানেন যে বিভিন্ন আন্দোলনের সাথে তিনি বিভিন্ন সময় ছিলেন। তিনিও একজন সাংবাদিক, তিনি কিন্তু একজন লেখক, এবং সবাই এখানে যারা আছে সবাই কিন্তু লেখক, সাংবাদিক এবং এনজিও পরিচালক। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রথম তাদের টার্গেট নির্ধারণ করতে হবে যে তারা বৈষম্য নিরসনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়। কারণ ৭১-এ আমাদের কিন্তু বৈষম্য নিরসন হয় না, কারণ আমাদের ক্ষমতার লোভ ছিল। তো এইবার হচ্ছে ক্ষমতার লোভ নয়, আমরা বৈষম্য নিরসন করব। তো সেই জন্য যেমন আপনি বলছেন পুলিশের কথা, এখন পুলিশে কি বৈষম্য রয়েছে সেটা তাদের দেখতে হবে। পুলিশের কি কি সংস্কার করা দরকার, যেমন পুলিশ এখন কাজে আসতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? সেখানে মূল যুক্তিটা হচ্ছে যে পুলিশের কনস্টেবলরা কেবল মানুষকে মারতে যায় এবং তারা নিজেরা মরে। সেই জায়গাটা সেফটি নিশ্চিত করতে হবে যে পুলিশ কখনো লাঠিয়াল বাহিনী হবে না, পুলিশ কাউকে হত্যাকারী হবে না। সেই জায়গাটা নিশ্চিত করার জন্য একটা তাদের মেমোরান্ডাম বা একটা গাইডলাইন তৈরি করতে হবে। আবার একই সাথে তারা বলছে যে যারা উপরের অফিসার পুলিশের, তারা শুধু নির্দেশ দেয়। তারপর পুলিশের ক্ষেত্রে এইভাবে কীভাবে এটা করা যায় তারা ডেফিনেটলি একটা গাইডলাইন তৈরি করবে। আপনি আসেন প্রশাসনের কথা। প্রশাসনের একটা সবচেয়ে বড় সমস্যা যেটা অ্যাডমিনিস্ট্রেশন মানে এক্সিকিউটিভের, সেটা হচ্ছে যে ঘুষ ছাড়া কি ফাইল চলে না। সেই জায়গাটা নিশ্চিত করতে হবে যে কোথাও ঘুষ নামে কোনো শব্দ থাকবে না। আর দিস ইজ দ্য টাইম, যেটা ৭১-এ সম্ভব হয়নি, এই ২০২৪-এ এটা সম্ভব। যদি আপনি চান, যদি এই সরকারে যারা এসছেন তারা যদি চায় যে কোনো ধরনের ঘুষ চলবে না, কোথাও ঘুষ ছাড়া ফাইল চলবে, এই নির্দেশনা যদি দেওয়া হয় এটা সম্ভব। কেন সম্ভব আমি বলছি, কারণ এখানে যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্বের মানে রাজনৈতিক বা আপনি বলতে পারেন রাজনীতি করে যে প্রশাসনের লোকরা, সেটা যেহেতু এখানে থাকবে না আগামী কয়েক মাস বা যতদিন তারা থাকেন, সেই জায়গাটা যদি তারা একটু নির্দেশনা দেন যে কোনো ধরনের প্রভাব বলয় থাকছে না, সেটা ভেঙে দিতে হবে। টেলিফোন যাতে কাজ না করে। আপনি আসেন বিচার বিভাগ একটা সিরিয়াস মনে করেন যে একটা পলিটিক্যাল বিচার বিভাগ এখন আছে আমাদের। সেই পলিটিক্যাল বিচার বিভাগটা ভাঙতে হবে তাদের। হয়েছে গত অনেক বছরে, যেটা আপনি বলেছেন যে গত 15 বছর বা একটা সময়ে পুরো একটা দল সবকিছু করেছে। এবং এই যে টার্গেট এই জন্য বলছি এটা, এগুলো হচ্ছে অনুষঙ্গ। নির্বাচন কমিশন তারা সংস্কার করবেন, কিন্তু এই অনুষঙ্গগুলো যখন ঠিক করবে তাদের টার্গেট নির্ধারণ করতে হবে যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি আমরা এই সমাজকে বা এই বাংলাদেশকে উপহার দিতে চাই একটা নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে, এবং সেইটার জন্যই তারা এই অনুষঙ্গগুলো এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আপনার সবগুলো অর্গানগুলো ঠিক করবে। আর সেই জন্য আমি যেহেতু ইউকে থেকে কথা বলছি অথবা ইউরোপ থেকে কথা বলছি, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখতে হবে যে লোকাল গভর্নমেন্টকে ঠিক রাখতে হবে। যদি লোকাল গভর্নমেন্ট মানে হচ্ছে আপনার আপনি ঘর থেকে যদি এই দুর্নীতি প্রতিরোধ করতে পারেন, একজন মেম্বার যদি দুর্নীতি না করে, একজন চেয়ারম্যান যদি দুর্নীতি না করে, একজন ওসি যদি দুর্নীতি না করে, অটোমেটিক্যালি আপনার স্টেট কিন্তু ঠিক হয়ে যাবে, আপনার রাষ্ট্র কিন্তু ঠিক হয়ে যাবে। তো সেই জায়গাগুলো আমি মনে করি যে ডেফিনেটলি ডক্টর ইউনূস সাহেব একজন সৎ মানুষ, আমি বিশ্বাস করি। সালেউদ্দিন সাহেব আমার খুব ঘনিষ্ঠ পরিচিত, ডক্টর আসিফ নজরুল, এখানে সবাইকে আমি চিনি জানি সাংবাদিক হিসেবে। তো এরা আপনি বলতে পারেন যে সৎ মানুষ, তাদের সততা আছে। হয়তো অন্য ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে, কিন্তু তাদের যদি বলেন যে অর্থনৈতিক দিক থেকে, তাদের নৈতিক দিক থেকে যথেষ্ট সততা আছে। এই সততার জায়গাটা আশাবাদী, এবং এই আশাবাদী প্রবাসীরা সবাই আশাবাদী, বাংলাদেশের মানুষ আশাবাদী, এবং একই সাথে তাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যে বিভিন্ন সময় প্রশ্ন এসেছে, আধিপত্য নিয়ে যে প্রশ্ন এসেছে, সেই জায়গাটাও তাদের খেয়াল রাখতে হবে। আমরা পরে আপনার থেকে শুনবো। ধন্যবাদ। এবার আমি যাচ্ছি জনাব আলী আহমদ সাহেব, আপনার কাছে প্রশ্ন যে বর্তমানে বাংলাদেশের নতুনভাবে একটা স্বাধীন, যে আমরা সবাই বলছি বাংলাদেশ আপামর জনগণ অর্থনৈতিকভাবে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি। আমাদের যে রিমিটেন্সের ব্যাপারটা আমরা দেখলাম যে রিমিটেন্স মোটামুটি একটা সন্ধ্যের কোঠা বলা চলে গেছে। প্রবাসীরা আপনার একটা স্লোগানও তুলছে যে আমরা রিমিটেন্স পাঠাবো না, ব্যাংকে পাঠাবো না, অন্যভাবে পাঠাবো, ইত্যাদি ইত্যাদি। এখন আমি বলতে চাই এটা আমরা এখন
ইলিগাল না, আমরা এখন ব্যাংকে টাকা পাঠাবো। এনিওয়ে, তা আপনার কাছে নতুনভাবে স্বাধীন দেশের সংকটাপন্ন উত্তরণের জন্য প্রবাসীদের অর্থোত্তরণ জরুরি, এই ব্যাপারে আপনার মতামতটা কি প্লিজ? ধন্যবাদ জলিল ভাই। আবার অ্যাগেন আমরা স্মরণ করছি ওই শহীদদের যারা তাজা রক্তের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের নতুন প্রজন্ম নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। দেখেন জলিল ভাই, আমরা যদি দেখি গত 16 বছর যে স্বৈর শাসক যে পতন হলো, আমরা কিছুদিন যে এখন ঢাকা পোস্ট জাতীয় পত্রিকায় এসেছে যে গত 16 বছরে 1100 ট্রিলিয়ন বাংলা টাকায় বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। আপনি যদি এইগুলি দেখেন, এইগুলি যদি আপনি স্বাভাবিকভাবে ক্যালকুলেট করেন, বাংলা টাকা বাংলাদেশে এখন কারেন্সি ভ্যালু ম্যাক্সিমাম 1000 টাকা। ইফ ইউ মেক এ 1 পিলো অর ব্যাগ, ইফ ইউ মেক এ পিলা লাইক এ হোল পদ্মা সেতু, the Meghdi পদ্মা সেতু, Padma Bridge, এই কাইন্ড অফ 1670 ব্রিজ অনলি উইদাউট মানি পিলার দিয়ে এখন তৈরি করতে পারবেন। আপনি চিন্তা করতে পারবেন, ইফ ইউ থিঙ্ক ইট, গা শিউরে ওঠে যে কত টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। হ্যাঁ, কত টাকা পাচার হয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে চলে গেছে। আমরা আশা করব এখন যে নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসছেন, আমি একজন অর্থনীতির ছাত্র, আমি একজন অর্থনীতি সমিতির সদস্য, আমরা আমার স্যারকে আশা করব যে যেইভাবে বাংলাদেশ থেকে অবৈধভাবে টাকা পাচার হয়ে গেছে, এই টাকা কিভাবে আমরা ফেরত আনতে পারি। আমরা আমাদের স্যার ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনারা লিগ্যাল ওয়ে কীভাবে আমরা টাকা ফেরত আনতে পারি, এটা আমাদের মেইন টার্গেট থাকবে। এবং এছাড়া দেখা গেছে যে আপনি দেখেন যে এই আন্দোলন 1614 থেকে শুরু হয়েছে, মনে হয় 18 যখন যে প্রকাশ্যে গুলি হলো, তখন এই বিদেশিরাই যে বলছে যে লাগাও হুন্ডি, নো মানি উইল গো টু দ্য বাই ব্যাংক। উইথিন 7 days বাংলাদেশের রিজার্ভ নিয়ারলি জিরো কোঠে এসে পড়েছে। বিদেশিরা প্রবাসীরা আমরা সব কিছু করতে পারি। তাই আমরা এখন আশা করব এই যে ফিউচার গভর্নমেন্ট যেটা আসছে, ভবিষ্যতে তারা এরকম একটা ইকোনমি গড়ে দিয়ে যাবে, যারা আসবে নির্বাচিতভাবে তারা যেন এই পথ অনুসরণ করে আমাদের দেশকে ভবিষ্যতে যাতে টাকা পাচার না হইতে পারে বা লিগ্যাল ওয়ে, ব্যাংকিং ওয়ে যে চলতে পারে। ধন্যবাদ ভাই। আপনার ফিরে আসবে সুন্দর। এবার আমরা যাচ্ছি জনাব খন্দকার সাইদুর রহমান, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সেন্ট্রাল কমিটির আপনাদের অর্গানাইজিং সেক্রেটারি। আপনার কাছে অনেকগুলি প্রশ্ন, এখানে প্রবাসীদের অনেক দাবি, আপনারা বিগত সাল থেকে কাজ করছেন। তারপর আমি আগে প্রথম যেটা আন্দোলনটার ব্যাপারে বলতে চাই, এবার আন্দোলনে প্রবাসীদের ভূমিকা কী ছিল লন্ডন বা ইউরোপ সারা বিশ্বের, যেহেতু আপনি অর্গানাইজিং সেক্রেটারি, ইউ হ্যাভ টু রিপোর্ট। ধন্যবাদ। প্রথমত হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি আপনি কল্পনা করেন, তো মুক্তিযুদ্ধের যে ভূমিকাটা ছিল সেটা প্রবাসীদের ভূমিকায় আমরা সবাই জানি। এগুলো বিশেষ করে ইংল্যান্ডের মতো জায়গা থেকেই শুরু হয়েছিল আন্দোলনের মূল প্রেক্ষাপট, এবং তারা যেভাবে হোক পরিচালনা করতে হবে এটাকে এখান থেকেই পরিচালনা করেছিল, প্রবাস থেকে। তার ব্যতিক্রম কিন্তু এইবারও হয়নি। 2018 সালের যে আন্দোলনটা হয়েছিল নুরুল হক নূরের নেতৃত্বে, সেই আন্দোলনটা শুরু হয়েছিল তার কর্ণধার এবং তাদেরই শেষ ব্যাচ এবং তার সংগঠনের সাবেক ছাত্র অধিকার পরিষদের ঢাকা ভার্সিটির ছাত্র আসিফ নাহিদ, এরাই আন্দোলনটা কমপ্লিট করেছে এবং বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। কিন্তু প্রবাসীদের 18 সালের আন্দোলনের এই 24 সালের আন্দোলনের মধ্যে একটা পার্থক্য আছে। 18 সালের আন্দোলনে ছিল শুধু বাংলাদেশের ছাত্ররা এবং প্রবাসীরা বিচ্ছিন্নভাবে ছিল, একমিলিট ভাবে তাদেরকে সাপোর্ট করেনি। তো প্রবাসী ওই রকম কাজ হয়নি। তখন আমাদের 24 সালের প্রোগ্রামের এই মূল কাজ হচ্ছে 18 সালের পরেই 2020 সালে যখন এসো এক হই, অধিকারের কথা কই, বলে যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ পৃথিবীর প্রায় 52টি দেশে আমাদের সংগঠন আছে, অর্গানাইজেশন আছে। আমরা প্রায় 10,000 প্লাস কর্মী নেতা সমর্থক আছে আমাদের, যারা সক্রিয়ভাবে কাজ করে। এরকমই আমাদের 4,000-এর কাছাকাছি লোক। আমরা আমাদের মোরালিটি থেকে এবং আমাদের ওই উপদেষ্টা বিপি নুরুল হক নূরের, তার একটা নেতৃত্ব আছে, তার একটা নির্দেশ ছিল আমাদের প্রতি যে আপনারা একমিলিট করেন প্রবাসীদেরকে। তো এই যে একমিলিট করার কারণে এটা কিন্তু বিস্তার লাভ করেছে। যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, সারা পৃথিবী বাংলাদেশ কানেকশন বন্ধ হয়ে গেছিল, ওই সময় প্রবাসীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করছে যে হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক টুইটারে আমাদের একটা নির্দেশ ছিল, সাংগঠনিক নির্দেশ, যে লেখেন সেভ বাংলাদেশি স্টুডেন্ট। তো এই যে সেভ বাংলাদেশি স্টুডেন্ট বলে যে এটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আন্দোলন শুরু হয়েছিল, এটার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যখন এই আমেরিকার একটা ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, ওরা দেখলো যে ফেসবুক মিডিয়াতে ওরা প্রযুক্তিগত নিয়ে কাজ করে, ওরা দেখলো যে ফেসবুক মিডিয়াতে সবসময় এই জিনিসটা বাংলাদেশের স্টুডেন্টদের কি হচ্ছে, তারা সার্চ করে দেখলো, একটা রিপোর্ট আসছে। সাংবাদিক জুলকারনাইন উনি খুব ভালো করে একটা রিপোর্ট লিখছেন, রিপোর্টে দেখলে বুঝতে পারবেন। ওরা
ওই স্যাটেলাইট ওই মেক্সিকান ওদের যে প্রযুক্তিগত জায়গায় বললো যে বাংলাদেশের দিকে স্যাটেলাইটটা একটু ক্লোজ করেন, একটু দেখেন একটু গভীরভাবে কি হচ্ছে সেখানে। তারা কিন্তু স্যাটেলাইট থেকে দেখলো যে বাংলাদেশ স্টুডেন্ট হত্যা হচ্ছে, মানে এখানে একটা প্রোটেকশন হচ্ছে, হিউজ মানুষ রাস্তায় আছে। এই জিনিসটা কিন্তু মিডিয়া যখন জানলো এবং ইউনিভার্সিটির মতো একটা জায়গা যখন রিপোর্ট দিল, বিশ্বব্যাপী এটা অটোমেটিকলি ছড়িয়ে গেল। আমাদের বাংলাদেশি পাশাপাশি যে অন্যান্য নেশনের মানুষগুলো আছে এটা কিন্তু প্রবাসীরা করেছে। তার মানে এবারকার আন্দোলনে প্রবাসীদের কারণে এবং ওই যে একটা সংগঠন হঠাৎ করে 50টা দেশে কাজ করার মতো, এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো ওরা যখন ঝুঁকিয়ে পড়লো তখন আমাদের যারা প্রবাসীরা বাংলাদেশকে প্রচুর ভালোবাসে, মানে মেন্টালি সাপোর্ট তাদের প্রবাস থেকে আরো এগিয়ে গেছে। আমরা যখন রাস্তায় নামলাম, আমরা যখন কথা বলতে শুরু করলাম, আবার মুক্তিযুদ্ধের মধ্যে একটা ইমেজ তৈরি হলো। আপনি দেখছেন ইউকে শো, আলতাফ আলী পার্ক, সব জায়গায় ছড়িয়ে পড়লো প্রবাসীরা। তো এই সচেতন করার কাজটা প্রবাসীরা করেছে। তাছাড়া কিভাবে পরিচালনা করতে হবে, যখন বন্ধ হয়ে গেছিল ইন্টারনেট, আমরা নিজেরা আগে প্ল্যান করে রাখছি। হিউম্যান রাইটস করছে আপনার বিবিসি, আমরা সামনে যারা করছে রাজনৈতিক দল, ইন্টারন্যাশনাল আপনার সাংবাদিক, অনেক মিডিয়া, বিবিসি, রাজনৈতিক দল, বিভিন্ন দেশের পৃথিবীর আমার মনে হয় যতগুলো দেশ আমরা জানতাম পাওয়ারের আছে, সবগুলা দেশে আমরা ইমেল করেছি। পরাশক্তির আমাদের সহযোগিতা লাগে না, শুধু আমাদের ছাত্ররাই করেছি, শুধু এটার কারণটা হলো আমাকে শেষ করতে দিন, ইম্পর্টেন্ট একটা টপিক। শুধু একজন একটা করে ইমেল দেইনি আমরা একজন, মানে যখন সময় পাইছি মানে ইমেল কন্টিনিউ হচ্ছে, সব দেশে আমরা পাঠাইছি। এবং যতগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমরা জানি, একেবারে জাতিসংঘ থেকে শুরু করে সব, জাতিসংঘর মনে হয় বিগত 1 মাসে যতগুলো ইমেল পাইছে সবগুলো ইউরোপিয়ান পার্লামেন্ট, বিভিন্ন আমাদের সংগঠন এভাবে আমরা করছি যে অনলাইন মিটিং করে বসছি যে কে কতটা কম্পিটিশন করে ইমেল ছাড়ো। মানে এটা কিন্তু এখন বলতে পারছি স্বাধীন বাংলাদেশ বলতে তো সমস্যা নেই আমাদের, মানে কম্পিটিশন করে ইমেল ছাড়া হয়েছে, যে ইমেল ছাড়ো এবং ছবি। তাহলে আন্দোলনটা আমরা প্রবাস থেকে তাদেরকে একটা জাস্ট ফুয়েলের মতো দাও। সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে 28 জুলাই যখন জাতিসংঘের মহাসচিব বলল যে আমরা বাংলাদেশ সম্পর্কে অবগত আছি এবং বাংলাদেশ আমরা সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করতেছি, তারপরে কিন্তু শেখ হাসিনার পতন শুরু হয়ে গেছে। অর্থাৎ বিশ্বব্যাপী জেনে গেছে জাতিসংঘকে একটু হালকাভাবে নেওয়ার কোনো মানে নেই। ধন্যবাদ আপনার কাছে। আবার ফিরে আসবো, আমরা আবার যাচ্ছি মাহবুব ভাই, আপনি আবার কোন খাতে? আমি এই মুভমেন্টের যেটা খুব ভালো একটা পয়েন্ট, সেটা হলো কি যে যখন আপনার বৃহস্পতিবারে মানে 17 বা 18 তারিখে হত্যাকাণ্ড হলো এবং আপনার হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হলো, বাচ্চারা অনেক মারা গেল, এরপর তারা সবকিছু বন্ধ করে দিল। ওই বন্ধ করে দেওয়ার পরে যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন, এরকম একটা পরিস্থিতি। তখন কিন্তু মুভমেন্টটা সোশ্যাল মিডিয়ায় একমাত্র বিদেশেই হয়েছে, মানে প্রবাসেই হয়েছে। আর যেটা উনি বলেছেন যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে আপনি দেখবেন যে প্রত্যেক দিনই জাতিসংঘে এ নিয়ে কোশ্চেন হয়েছে। আমাদের সাংবাদিক 2-1 রয়েছেন সেখানে, মুশফিক কাজ করেন সেখানে, আরও 2-1 রয়েছেন, তারা বিভিন্ন কোশ্চেন করেছেন। তখন কিন্তু এটা লাইভ ছিল প্রোগ্রামটা। তার মানে হচ্ছে কি, যখন স্টুডেন্টদেরকে বের করে দিল, ওরা কিন্তু রাস্তায় দাঁড়াতে পারে না, আর 3-4 দিন কিন্তু তেমন কোনো বিক্ষোভ হয় না, 4-5 দিন শেষ হয়ে যেতে পারে। কিন্তু পৃথিবী বিচ্ছিন্ন হলেও বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হলেও পৃথিবীতে মুভমেন্টটা ছিল, এবং যেটা সবাই করেছে। উনিও কিছু উদাহরণ দিয়ে বলেছেন। এরকম হয়েছে এভরি ইন্ডিভিজুয়াল, আমার কাছে হয়েছে আমার 4 বছরের ছেলে, 4 বছর বয়স, সেও এগুলো ভিডিও দেখে বলেছে বাবা চলো এই দুষ্টদের অ্যারেস্ট করে নিয়ে আসি। তার মানে হচ্ছে কি, পার্টিসিপেশনটা ছিল সকল প্রবাসীর। এবং তারপরে সেটা কিন্তু যখন তারা রোববারে এসে মানে 4 তারিখে এসে লাস্ট হত্যাযোগ্যটা করে, এবং যখন সেখানে আপনার পলিটিক্যাল ফোর্স অস্ত্রসহ নামাই দিল, আপনার এটাকে হয়তো সন্ত্রাসী বলতে পারেন, তারপরে কিন্তু এটাকে সবার কাছেই হলো যে আর তিনি থাকতে পারছেন না। এবং দেখবেন যে এরপরে কিন্তু প্রত্যেকে আপনার রোববারের ভাষণ, যেটা 4 তারিখের ভাষণ বা 3 তারিখে, সবার বক্তব্য ছিল যে মানে যাকে আপনি স্বৈরাচারিণী বলেন অথবা সাবেক প্রধানমন্ত্রী বলেন, যে তিনি অলরেডি গন কেস, এই হত্যাকাণ্ড করে এত রক্ত ঝরিয়ে কেউ আর ক্ষমতা থাকতে পারবে না। কারণ আপনি দেখবেন যে 120 পিপল কিন্তু এর আগেও মেরেছিল একদিনে। আপনার যখন সাইদি সাহেবের ফাঁসির রায় ঘোষণা করা হয়, 120 জনের বেশি মানুষ মারা গেছে, 117 জন। তখন কিন্তু জনসম্পৃক্ততা তো হয়নি। কিন্তু এবার হয়েছে কি, আপনার একদম সারা বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ করে কিন্তু কট্টর আওয়ামী লীগ আর না, তারাও বলছে একজন শিশু ঘরের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে কেন? একজন শিশু ছাদে উঠছে খেলতে, সে তাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। তার মানে এটা কি আপনি বাংলাদেশ না আফগানিস্তান না অন্য কোথাও নাকি ফিলিস্তিন?
আফগানিস্তান এখন ভালো হয়ে গেছে। এরকম একটা ইয়ে আসছে যে আমরা সেখানে আসছি কিনা। আপনার কাছে আচ্ছা বলেন আর একটু বলেন। তো সেই জায়গায় যখন আসছে তখন আসলে তার আর থাকার সুযোগ ছিল না, এবং সেখানে আমি বলবো যদিও এটার পরবর্তী অনেক কনসিকুয়েন্স আছে, বাংলাদেশ সেনাবাহিনীও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেদিন যদি ছাত্ররা যেভাবে মুভ করতেছিল গণভবনের দিকে, যদি সেখানে সেনাবাহিনী মধ্যস্থতা না করতো, হয়তো আমরা সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারতো, এবং সেটা বাংলাদেশের জন্য ডেফিনেটলি সুখকর নয় একজন প্রধানমন্ত্রী যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতেন। এবং সেখানে সেনাবাহিনী খুব ভালো একটা লিয়াজু করেছে এবং তাকে যেভাবে হোক প্লেনে তুলে দিয়েছে। তো এটা আসলে বলতে পারেন ইতিহাসে এটা একটা জঘন্যতম অধ্যায়, যেটা ৭১-এ আমাদের যে সেই কালো রাত হত্যাকাণ্ড বা পরবর্তীতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে বা পরবর্তীতে যতগুলো খারাপ দৃষ্টান্ত রয়েছে, সেগুলো এরই ধারাবাহিকতা। এর সাথে আমি একটা জিনিস অ্যাড করি, এটা হয় কি যে একটা আন্দোলনকে আমরা একটা আবেগের মধ্যে থাকি, সেই আবেগটা যাতে আমাদের যৌক্তিক জায়গায় থাকে ইন ফিউচার, সেইটা আমাদের নির্ধারণ করতে হবে। ফিরত আসবো যেন আলী আহমেদ সাহেব, আপনার কাছে প্রশ্ন। এখন আমরা যেহেতু আপনি প্রবাসীদের ব্যাপারে আপনি অর্থ রিমিটেন্স কথা বলেন, কিন্তু প্রবাসীদের অনেক সমস্যা রয়ে গেছে। এখন রিমিটেন্স তারা দিবে, আমাদের এখান থেকে আমরা বলছি, সারা বিশ্বের থেকে আমরা বলছি, আমাদের এখন দেশকে আমাদেরকে উন্নয়ন করতে হবে, এইটা একটা বিধ্বস্ত দেশকে কীভাবে প্রবাসীরা রিমিটেন্স দেবে। কিন্তু প্রবাসীদের কিছু সমস্যাগুলি আছে। এখন যে প্রবাসীদের সমস্যাগুলির মধ্যে আমরা যখন অনেক সময় বলি বিদেশের নাম নিতে গেলে বিমান উঠা পর্যন্ত 23 টাকাতে আমরা খরচ করি, 8 টাকা পাঠাইলে 27 টাকাতে হয়। তো এখন আপনার কাছে যে সমস্যাগুলির মধ্যে যেমন আপনার দূতাবাসগুলির কি অবস্থা? ধন্যবাদ ভাই। এই সমস্যাগুলো বলার আগে আমি একটু আমার দুই সহযোগীর কাঁধে কাঁধ মিলিয়ে একটু কথা বলতে চাই। আন্দোলন, আমি হয়তো জানেন আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। আমার ওই জায়গায় আমার ক্লায়েন্ট বা কাস্টমার উনি IMF-এ হাই অফিসার, তখন আমি বাংলা মনিটরি ফান্ডের অফিসার। আমি বললাম যে বাংলাদেশের এই অবস্থা সিচুয়েশন, আমি ওনাকে দেখালাম যে কিভাবে প্রকাশ্যে গুলি করে মারতেছে। উনি আমার তো যখন দেখলাম, আমি যখন দেখি আমাদের ইয়াং তরুণদের গুলি করে মারছে, এইগুলি ভাই ফ্রেন্ডকে নিয়ে আসছে, তাও গুলি। আমি ওনাকে এক্সপ্লেন করলাম, বললো যে এটা কি, আমার পানি বুক জোরে অজোরে কান্না। উনিও বললো যে আমরাও এটা প্রতিবাদ করতেছি, উই ওয়ান্ট জাস্টিস। ধন্যবাদ। এরপরে যাক সময়ের ব্যবধানে স্বৈরাচার পালিয়ে গেছে, এটাই আমরা চাইছি। এখন যে কথা বললেন যে সমস্যা তো সব জায়গায়, আমাদের এভরি কর্নার। দেখেন বাংলাদেশ হাই কমিশন বলেন, এম্বাসি বলেন, এখানে এই স্বৈরাচার বাংলাদেশের প্রত্যেকটা অনুষ্ঠান, জাতীয় বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস, তারা স্বৈরাচার, মানে তাদের দলীয়করণ। এখানে কোনো জেনুইন লোক, নর্মাল লোক যেতে পারে না, শুধু তাদের দলীয় লোক দেওয়া যে কোনো অনুষ্ঠান তারা সরকারি টাকা এইভাবে অপচয় করেছে। এখানে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ ছিল না। আমরা আমাদের স্যারকেও বলবো যেন এই বিদেশি মিশনগুলো, বিশেষ করে আমাদের হাইকমিশনগুলো, যেন সকল দলের অংশগ্রহণ থাকতে পারে, সাধারণ জনতার অংশগ্রহণ থাকতে পারে। আবার দেখেন বিদেশিদের, প্রবাসীদের সেবায় বলেন, দেখেন আমরা বিমানে যাই, বিমানে তাও দুর্নীতি। আমি দেখেছি কে বাংলাদেশের একজন কি বলে লেখক, উনি লিখছেন যে টিকিট, আমরা যখন অনলাইনে টিকিট কাটতে যাই দেখি টিকিট ফুলি বুকড, when I go to the inside the বিমান there is 180% seat is empty. Why is that? We need solution this one. এখন আমরা বৈষম্য বিরোধী এই অন্তর্বর্তীকালীন সরকার এইগুলি আবেদন করব, ফিউচার গভর্নমেন্টের জন্য যেন এইগুলি একটা উদাহরণস্বরূপ করে যায়। এভরি কর্নার দে নিড টু লুক আপ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবে দর্শক বৃন্দ। ধন্যবাদ। আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আরো অন্যদেরকে আমরা স্মরণ করব, যারা অধ্যক্ষ সাইদুর রহমান সুমন ভাই, আপনার কাছে প্রশ্ন, যেহেতু প্রবাসী অধিকার নিয়ে আপনি কাজ করেন, প্রবাসীদের অনেক সমস্যা আছে। আমি প্রথম প্রশ্ন করি আপনাকে, এই যে আন্দোলনটা প্রবাসী আপনি বললেন সারা বিশ্বব্যাপী হলো, কিন্তু কিছু কিছু দেশ আছে আন্দোলন করা যায় না, মিডল ইস্টের অনেক দেশে অনেক ভাইরা আন্দোলন করে এখন তারা জেলে আছেন। এদের ব্যাপারে আপনাদের সংগঠন বা সরকারের প্রতি মেসেজ কি আপনার? দেখেন, এই আন্দোলনটা আমি আগে আমার বক্তব্যে বলছি যে এটা সর্বজন যুক্ত ছিল এবং সব মানুষ, সব জাতি আন্দোলন করেছে। তো বাঙালি জাতি আবেগপ্রবণ, আবেগকে কন্ট্রোল করা যায় না। আমরা যে সৌদি আরব বা দুবাইয়ে যে ঘটনাটা ঘটছে, সংযুক্ত আরব আমিরাতে, তারা আবেগের বশে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং রাস্তায় নেমে আসছিল। এটা আসলে তাদের, আমি বলবো না উচিত হয়নি, তাদেরকে আমি বদনাম দিতে চাই না। তারা বীরের জাতি, কেন আসবে না? আসবে, কিন্তু এদেশের যে দেশে থাকবেন সে দেশের আইনটা
মেনটেন করা হচ্ছে আপনার প্রথম কাজ, আপনি আইন ম্যানেজ করেই কাজ করবেন। তেমনি ইংল্যান্ডেও একটা অকারেন্স হয়েছে, ভাঙচুর হয়েছে, প্রায় 11টা গাড়ি ভেঙে ফেলেছে এরকম আলতাবালি পার্কে। এটারও নিন্দা জানাই আমরা, এরকম উচিত নয়। কারণ আপনি একটা দেশের নাগরিক, একটা সিভিল সোসাইটিতে থাকেন, একটা আদর্শ দেশে থাকেন, আপনি সবগুলো আইন ফলো করবেন। কিন্তু যে মুভমেন্টটা হয়েছে, যে যুদ্ধটা হয়েছে, সেটা যদি বাঙালি অংশগ্রহণ না করে তাহলে তার বাঙালিত্ব থাকে না, অস্তিত্বের প্রশ্নে মানুষ রাস্তায় নেমেছে, এরকম অবস্থান হয়ে গিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দিন। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছি, ভালো আছি। আপনার টিভির ভলিউমটা কমাই দিয়ে আপনি কথা বলবেন। না, টিভির ভলিউম তো মিউট আছে। জি জি শুনতেছেন? জি শুনতে পাচ্ছি, বলুন ভাইয়া। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের প্রোগ্রাম দেখতেছি, ঠিক আছে, এটা যুগ উপযোগী একটা প্রোগ্রাম। তো আমাদের প্রবাসী হিসাবে আমরা যেটা দাবি রাখি, দেশ আলহামদুলিল্লাহ আমাদের নতুনভাবে আমার স্বাধীন হয়েছে, যে 15-16 বছর আমরা যে নিষ্পেষণের মধ্যে ছিলাম এগুলো বলার বাহুল্য। কিন্তু আমাদের একটা দাবি আছে, দাবিটা হয়েছে কি আপনার এই যে বিডিআর বিদ্রোহ, এই ক্ষতটা কিন্তু আমাদের এখনো শুকায় নাই এবং দেশের মানুষের শুকায় নাই। এই ঘটনাটা যদি উদ্ঘাটন না করা হয় তাইলে আমাদের দেশের জন্য ভবিষ্যতে হয়তো আরো একটা খারাপ সময় আসবে। সেকেন্ড কথা হচ্ছে যে আয়নাগর, এরা এই আয়নাগরের উৎপত্তিটা কে করছে, কার অর্ডারে হয়েছে? নিশ্চয়ই শেখ হাসিনা জানেন, সবকিছু শেখ হাসিনার আন্ডারে হয়েছে। এবং বিডিআর বিদ্রোহ তো কোনো একটা বাংলাদেশে যে মানে মেসাকার হয়ে গেল, জেনোসাইড হয়ে গেল, এটা শেখ হাসিনার অর্ডারে হয়েছে। ডিবি অফিসে কেন থাকবে, ডিবি অফিসের 7 তলায় কেন থাকবে এই যে পাখির বাসার মতো পিঞ্জিরা, টর্চার সেল, এইখানে এটা কোন সভ্য দেশে আছে? এটা নিশ্চয়ই শেখ হাসিনা জানেন এবং ওনার আন্ডারে এটা হয়েছে। এরপরে ইলিয়াস আলী সহ চৌধুরী আলম, এই যে এই মানুষগুলো যে ফোন করে পতেঙ্গা ওই বিভিন্ন নদীতে এবং সাগরে ফেলানো হয়েছে, এটা কার অর্ডারে হয়েছে? এরপরে আপনার এই আরেকটা জিনিস যে আয়নাগরে যে বন্দী ছিলেন অধ্যাপক গোলাম আজমের ছেলে সহ, আজমি সহ, আরো অনেকে, কারা করলো? আমাকে একটু 30 সেকেন্ড সময় দেন, আমি রাখবো। এই ঘটনাটা কারা করলো? কারণ এইগুলো যদি আমরা আইডেন্টিফাই না করি তাইলে যে সরকারে আসুক কোনো বাংলাদেশের কোন ধরনের উপকারে আসবে না, কোনো ফায়দা হবে না। একটার পরে একটা জেলা। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলছে, কিন্তু সবাই বলছে যে সকল হত্যার বিচার হবে। ওনার কাছে আমরা দাবি রাখি যে হাসিনাকে বিচারের মুখোমুখি করানোর জন্য। জি ধন্যবাদ আপনাকে কলার, ধন্যবাদ আপনি আমাদের কল করার জন্য। জি জি আমি বলছি ধন্যবাদ আপনার কাছে। প্রশ্নটা শেষ করেন এই দুবাইয়ের বিষয়টা নিয়ে। তো আমাদের সংগঠন অলরেডি আজকে যে নিউজটা আমরা জানছি এখন থেকে 3 ঘন্টা আগে, আমাদের সংগঠনের অনেকগুলো লোক যোগাযোগ করেছে তাদের কিভাবে এখানে কাজ করা যায় আইনিভাবে। তো আইনিভাবে আসলে যারা মিডল ইস্টের দেশে থাকে আইনিভাবে লড়ার মতো ওই কেবল না, এটা সরকার পক্ষ থেকে এবং যারা এই সরকারের দায়িত্বে পেয়েছে তাদের প্রতি আমরা অনুরোধ করবো, অ্যাপ্লিকেশন করবো। এবং যেহেতু আমাদের আর কিছু লোক আমাদের সংগঠনের যে নাহিদ এবং আসিফ মাহমুদ আমাদের ছোট ভাই আছে তাদেরকে ধরতে পারবো। আপনাকে স্যার আরেকটা 2 মিনিট সময় দিচ্ছি আপনাকে। মালয়েশিয়া, আমরা মাগরিবের সময়ের আগে আপনাকে শেষ করে দিচ্ছি, যে অবৈধ যে দেশে যে আমাদের শ্রমিকগুলি আছে এইসব ব্যাপারে আপনার মতামত কি? এদেরকে বৈধ করা? হ্যাঁ বলেন বলেন। জি শুধু মালয়েশিয়া নয়, পৃথিবীব্যাপী যতগুলো অবৈধ মানুষ আছে, নাগরিক আছে, এরা বাংলাদেশের সম্পদ, কিন্তু এরা টাকা ইনকামের জন্য আসছে। পাসপোর্ট নেই অনেকের, অনেক জন্য হতে পারছে না। হ্যাঁ মিডল ইস্টের দেশগুলোতে আছে, ফ্রান্সে আছে, ইতালিতে আছে, গ্রিসে আছে। গ্রিসে আন্দোলনও হয়েছে, বিশাল আন্দোলন আমরাও করেছি সবগুলো। তো আমরা এই সরকারের কাছে আর অনুরোধ করবো আমাদের সংগঠনের থেকে এবং বাংলাদেশের নাগরিকদের নিয়ে বা প্রবাসীদের নিয়ে তাদের যেন বৈধকরণ করার জন্য সেই সুযোগটুকু দেয় এবং স্বীকৃতি দেয়। এবং এখানে যারা অ্যাসাইলামে আছেন আমাদের এই আপনার ভিডিওর সময় বলতে যাচ্ছি ইউকেতে, ভয়ের কোনো কারণে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে অ্যাকোমোডেট করে এবং কিভাবে রাখা যায়, কারণ ঘটনাগুলো সত্য ঘটনা অবলম্বনে এরা থাকার চেষ্টা করছে। দীর্ঘদিন থাকার পরে যদি দেশে চলে যায়, দেশে সেই পরিমাণ ওয়ার্কফোর্স নাই, সেই প্লেসমেন্ট নাই, আপনি কাজ করতে পারবেন। ধন্যবাদ। ফিরে আসছি মাহবুব ভাই, আমরা নামাজ যাবো, তারপরে যতক্ষণ বলতে পারি। জি আপনার দর্শক যেটা বলছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড যাচ্ছে এবার সিনিয়র সাংবাদিক মাহবুব ভাই, একজন কলার যে ফোন করে বলেছিলেন যে বিডিআর হত্যা এবং আয়নাঘর
এবং সাগররুনি হত্যা, ব্যাপারে আপনার মতামত? যে মূলত আপনার বিডিআর হত্যাকাণ্ডটা বাংলাদেশের জাতীয় স্বাধীনতাকে খর্ব করেছে। আপনি দেখবেন যে সেনাবাহিনীকে দুর্বল করে ফেলেছিল এবং 65 জন বা সামথিং এরকমের 67 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। তো ওই সময়ে সাহারা খাতুন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছিল বর্তমানে তানজিম, যেটা আপনার সাবেক প্রধানমন্ত্রীর ভাই ছেলে, এবং তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। তো এখন এর সাথে তাপস তারও জড়িত থাকার কথা রয়েছে, কারণ আমি ঠিক যেদিন হত্যাকাণ্ড ঘটে তার ওয়ালের পাশেই জাস্ট অপোজিট আমার বাসা ছিল, এবং আমি হত্যাকাণ্ড আমি নিজে বলতে পারেন গোলাগুলি আমি দেখেছি। আচ্ছা, গোলাগুলি আমি দেখেছি এবং পরে আমাদের বাসা ছাড়তে হয়েছে। তো মেনলি হচ্ছে, আমি যদি এটার কনসিকুয়েন্স বলি, বাংলাদেশের জাতীয় স্বাধীনতা খর্ব করা হয়েছিল এই জন্য যে আসলে লং টার্ম একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং এটার রেজাল্ট আমরা পেয়েছি। সেজন্য সাহারা খাতুন আমার মনে হয় উনি জীবিত নেই, আমার যতটুকু মনে পড়ে, কিন্তু যারা জীবিত আছে, শেখ হাসিনা হোক, তারপরে ব্যারিস্টার তাপস, তারপরে তানজিম, সোহেল তাজ, তাদের বিচারের আওতায় অবশ্যই আনা জরুরি। আর না হয় হবে কি যে ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড আরো ঘটবে এবং কখনই আপনি স্বাধীনতা পাবেন না। সেকেন্ড আসেন বলেন যে আপনার বাংলাদেশ একটা নতুন স্বাধীন হয়েছে এই 2024-এ এসে, এবং সেই স্বাধীনতার আগের যদি আমরা দেখি যে কোনো সাংবাদিক মানে তৈলমর্দন ছাড়া প্রপারলি কেউ লিখতে পারতো না। যারা লিখেছে হয় তাদের দেশ ছাড়তে হয়েছে অথবা মরতে হয়েছে। যারা বলছিলেন আমাদের এখানে আলোচক যে সাগররুনিকে হত্যা করা হয়েছে, সেই বিচার অনেকবার করার কথা বলা হয়েছে, অনেকবার তার রেড লাইন দিয়েছে, কিন্তু হয় নাই। সেই বিচার করার সুযোগ এখন আছে, এবং আমি কেন বলবো বিচার সুযোগ আছে বিচারের, কারণ আদিলুর রহমান খান যিনি অধিকারের নির্বাহী এবং তিনি এই ক্যাবিনেটে আছে, এই এখানে আছে। আসিফ নজরুল সাহেব নিজে এই বিচারের জন্য তিনি লড়াই করেছেন, তিনি রাজপথে আমাদের সাথে দাঁড়িয়েছেন এসে। তো তার সুযোগ আছে এটা করার, এবং তারা যদি এটা না করতে পারে, এটা যেমন হিপোক্রেসি হবে এবং লং টার্ম বাংলাদেশ কিন্তু আবার একটা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হবে। এরপর আপনি আসেন যে কেলেঙ্কারি, এই যে মনে করেন অর্থ কেলেঙ্কারি, লং টার্ম অর্থ কেলেঙ্কারি, কিন্তু আমার একটা আস্থা আছে, আমার একটা বিশ্বাস আছে যে বাংলাদেশের অর্থনীতি ডেফিনেটলি সামনের দিকে আগাবে। স্পেশালি ডক্টর ইউনূস সাহেব এবং সালেউদ্দিন সাহেব, তারা খুবই এক্সপিরিয়েন্স মানুষ, এক্সপিরিয়েন্সড, এবং আপনি বলতে পারেন যে এটা উপমহাদেশের মধ্যে তারা আসলে অন্যতম এক্সপিরিয়েন্সড পারসন, তারা এটা করতে পারবে। কিন্তু আমার সবচেয়ে যেটা শঙ্কার জায়গা সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা যদি ফেরানো না যায় প্রপারলি, যেখানে জেনারেল শাখাওয়াত সাহেব দায়িত্ব নিয়েছেন বা পেয়েছেন, এই জায়গাটা আমার মনে হয় পুরো জনগণকে সাপোর্ট দিতে হবে, প্রবাসীদেরও সাপোর্ট দিতে হবে, এবং একই সাথে যেই বিষয়টা আমাদের মেইনলি হলো যে একটা গোল নির্ধারণ করতে হবে যে প্রত্যেকটা সেক্টরকে আমরা কিভাবে ঢেলে সাজাতে চাই। আর একটা বিষয় আমি বলছি, আমি গত আন্দোলনের সময় কয়েকটা বক্তৃতায় বলেছি, টিভি ইন্টারভিউতে বলেছি, যে আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজে কোনো মা বলবে না ছেলে তুমি বড়লোক হও যে কোনোভাবে, আমার বাবা বলবে না যে তুমি ঘুষ দিয়ে চাকরি নাও। তার মানে ঘুষ দেয়া এবং ঘুষ নেয়া দুইটাই বন্ধ করতে হবে। আর এই জায়গাটা দিস ইজ দ্য টাইম আমরা করতে পারবো, এর ক্ষেত্রে প্রবাসীরাও অবশ্যই সাপোর্ট করবে। আরেকটা বিষয়, আমি যেহেতু আইনজীবী, আমি ইন্টারন্যাশনাল মাইগ্রেশন বা অ্যাসাইলাম এগুলো নিয়ে আমি কাজ করি, এবং আমি ইউরোপ নিয়ে কাজ করেছি। তো সেখানে একটা বিষয় ওনারা বলছিলেন, কিন্তু এগুলো হয় কি ইন্টারনাল ল আপনি খুব বেশি ইনফ্লুয়েন্স করা যায় না, কিন্তু এক্সিস্টিং ল এর মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে নেগোশিয়েট করতে পারে, কিভাবে বাংলাদেশ প্রবাসে মানুষ পাঠাতে পারে জনশক্তি, সেটা নিয়ে তাদের কাজ করার যথেষ্ট সুযোগ আছে। এটা নিয়ে আমি কয়েকটা ইন্টারভিউতে বলেছি। এখন যেটা হয়েছে আপনার দুবাইয়ের বিষয়ে আমি স্পেসিফিক বলবো আদিলুর রহমান খান শুভ্র এবং আসিফ নজরুল সাহেবকে, যে আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে এই যে প্রবাসী যারা কারান্তরীণ হয়েছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করুন। এবং আমি আশা করব, আমি নিজেও চেষ্টা করব, আজকে আমি টিভিতেই বললাম যে আমি নিজে যোগাযোগ করব, এবং শুধু তাদের সাথে না, সরকারের সাথে এবং আপনার ইউএই গভর্নমেন্টের সাথে, যাতে ইন্টারন্যাশনালি যাতে কোনো হেল্প করা যায়। ধন্যবাদ। ফিরে আসবো আপনার কাছে। প্রশ্ন, আজকে যে পুলিশ অ্যাসোসিয়েশন থেকে একটা বক্তব্য আসছে, যে আমরা মনে করি পুলিশ আমাদের ভাই, হ্যাঁ, কিছু খারাপ থাকতেই পারে। এর মাঝে এখন পুলিশে তারা বলতেছে যে আমরা সরকারের অধীনস্থ হয়েছে, তাদের কমান্ডমেন্ট থেকে আমরা অনেক কাজ করে ফেলছি, এটার জন্য মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে না, তাদের অ্যাসোসিয়েশন থেকে বক্তব্য দিচ্ছে। এখন আপনার কাছে একটা মতামত, আমরা তাহলে প্রবাস থেকে বলতে চাই, আপনার কাছে প্রশ্ন দর্শকদের বলবেন, পুলিশ যাতে কাজে ফিরে যায় এবং তাদের ব্যাপারে আপনার একটা মতামত। ধন্যবাদ জলিল ভাই। এই কথা বলার আগে ওই আমার সাথে কলিগের সাথে একটা কথা বলতেছি, এই যে তথ্য আইন, ডিজিটাল আইন, আমরা দেখছি প্রবাস থেকে যারা যেতাম, কোনো রকম যদি আমরা এই সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে কোনো একটা পোস্ট করতাম, তথ্য এক ডিজিটাল আইনে আমরা এয়ারপোর্টে গেলে নাই,
তা আমরা এই নতুন ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আশা করব এই তথ্য প্রযুক্তি, তথ্য আইন যেন, এই আইন যেন কোনো সাধারণ মানুষ আমাদের মত যদি আমরা প্রকাশ করতে না পারি, তাহলে আমরা সভ্য সমাজে কিভাবে বাস করবো? আপনি দেখেন, এই যে পুলিশের কথা বললেন, আমরা উই লিভ ইন ইউকে, আমরা যখন কোনো বিপদে পড়ি, ইউকেতে কোনো ট্রাভেলে পড়ি, ওয়েন ইউ সি দ্য পুলিশ উই ফিল সেফ। বাট ওই কথা আমাদের স্যার ডক্টর ইউনূস সাহেব বলছেন যে গভর্নমেন্ট এমন একটা বডি, যখন মানুষ ওই জায়গায় গিয়ে বলবে আমি শান্তিতে আছি, পুলিশ দেখলে বলবে আমি শান্তিতে আছি। তো আমাদের প্রবাসী থেকে একটাই মেসেজ, পুলিশ হতে হবে সৎ, এবং তাদের যে ডিউটি তাদের ডিউটি করতে হবে তাদের ন্যায় নীতির মাধ্যমে, যাতে মানুষ শান্তির একটা আস্থা ফিরে পায়। পুলিশ, আমরা তো দলীয় কোনো চাই না, পুলিশ আমরা কখনোই প্রতিপক্ষ ভাববো না, এটা আমাদের বন্ধু ভাববো, দেশের সম্পদ ভাববো, যাতে আমরা নিশ্চিন্তে আমাদের মত প্রকাশ করতে পারি। ইমিগ্রেশন পুলিশদের প্রতি একটা মেসেজ, তাহলে আবার রেমিটেন্স, আপনি দেখেন রেমিটেন্সের কথা আর কি করবো, বিগত স্বৈরাচার, যে কালকেও একটা নিউজ, আজকে আসছে একটা নিউজ পেপারে, যে ঢাকা পোস্ট এবং জাতীয় পত্রিকায়, যে সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে যেই টাকা পাচার হয়েছে গত কয়েক বছরে, সারা পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি টাকা বাংলাদেশ থেকে জমা হয়েছে টাকা। আমরা আশা করব আমাদের স্যার, উনি একজন ইমিগ্রেশন, তো উই নিড প্রপার ওয়ে, যে আমাদের কাগজ থাকবে, আমাদের ন্যায্য অধিকার থাকবে, এইগুলি যেন সরকার, নিউ ইন্টারিম গভর্নমেন্ট যেন এইগুলি ফলো আপ করে, যেভাবে আমরা বিদেশিরা। সুন্দর, আপনার কাছে ফিরে আসবে আবার জনাব সুমন সাহেব, আপনার কাছে প্রশ্ন, প্রবাসীদেরকে নিয়ে যেহেতু প্রোগ্রাম আর অনেক আজকে আমাদের প্রশ্ন রয়ে গেছে, এখন যে প্রবাসীদের ব্যাপারে আর আপনার কি আরো মতামত, উনি বললে আর কোনো আপনার কথা আছে? আপনাদের অধিকার আদায়ের জন্য আর অনেক কথা আপনার থেকে শুনতে চাই। প্রবাসীদের মতামত তো অনেক কিছুই আছে, প্রবাসীদের যন্ত্রণার জায়গা অনেক। ভাই, অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা কোনো কথা আছে? কাজ করে বাংলাদেশকে খাওয়ায়, বাংলাদেশের রেমিটেন্স অর্থাৎ বাংলাদেশের আয়ের প্রায় 40 থেকে 45% এই প্রবাসী আয় থেকে যায়, তার মধ্যে 95% বা 80% ধরেন প্রবাসীদের রেমিটেন্স থেকে যায়, বাকিরা অন্যান্য খাত, ট্যাক্স, এক্সপোর্ট আছে। কিন্তু এইটা বিশাল একটা খাত। তো এই আমাদের যদি লুক আফটার করা হয়, আমরা যে কোনো গভর্নমেন্টকে লুক আফটার করবো, আমরা পছন্দ করি, আমরা তো দেশপ্রেম, গিভ এন্ড টেক। তো প্রবাসীদের প্রতি একটা আহ্বান থাকবে, আমার ছোট আহ্বান, যে আপনারা, আমরা যে হুন্ডিতে গিয়েছিলাম, এটা টোটালি ভুলে যান, একটু সময়ের কালের জন্য, এটা কালো বাজারি, কালো ব্যবসা, অসৎ মানুষের কাজ, এগুলো আমরা প্রমোট করি না, এগুলো আসলে আমরা পছন্দ করি না, আমরা চাই না আপনারা ওইভাবে দেন, আপনারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেন, আপনারা সেইভাবে থাকুন, বাংলাদেশের লাভবান হবে, আপনারা লাভবান হবে। আর আমরা একটা দাবি রাখতে চাই, সিন্ডিকেট বিচার ব্যবসাগুলোর ব্যাপারে এই দাবি রাখতে চাই, যারা প্রবাসীরা আছে, যারা, এবং আমাদের নতুন গভর্নমেন্ট, আপনার চ্যানেলের মাধ্যমে, যারা যে প্রবাসীরা মিডল ইস্টের দেশগুলোতে আছে, তাদের যদি দীর্ঘদিন প্রবাসী থাকার পর দেশে কিছু পাওয়া যায় না, কিছু হয় না, সরকার থেকে যেন তাদেরকে পেনশন বা ওই ধরনের একটা সুবিধা দেওয়া যায়, বা এরকম একটা ফ্যাসিলিটি যদি রাখে, চিকিৎসা ফ্রি করে দেয় প্রবাসী থাকার কারণে, এগুলা কিন্তু তাদের জন্য অনেক ভালো হবে। আপনি জানেন না কি পরিমাণ কষ্টে আছে, লাশগুলা পড়ে আছে মর্গে, আমরা প্রবাসী নিয়ে কাজ করি, একটু আপনি যাবেন সবাই, বলতেছি আমি প্রবাসী নিয়ে কাজ করে দেখেছি, আমরা খাদি না, আমরা ইয়াং জেনারেশন খাদার কথা না, কিন্তু আমরা শুনে নিজেরা ধরে রাখতে পারিনি। এই আন্দোলন শুধু না, অনেক এই 2-4 বছর আগে কথা, ইরাকে, তারপরে হচ্ছে এই লিবিয়ায়, কাতারে, ওমানে লাশ ফ্রিজে মরে পচে আছে, কেউ নেওয়ার নাই, বাঙালি বলে ওরা দিতেছে না, বাংলাদেশ থেকে আত্মীয়-স্বজনরা আসতেছে না। আমাদের বাংলাদেশে যারা আমাদের আত্মীয়-স্বজন অনেকেই নিষ্ঠুর হয়ে যায়, এই প্রবাসীদের প্রতি নিষ্ঠুর আচরণ করা উচিত নয়। যদি আত্মীয়-স্বজনের নিষ্ঠুর আচরণ হয়, সরকারকে হতে হবে বিনয়ী, সরকার নিতে হবে, তাদেরকে নিয়ে গ্রহণ করতে হবে, বেওয়ারিশ হিসেবে প্রবাসীদের গুরুস্থানের ব্যবস্থা করবে, সরকার নিয়ে যাবে, এটা আমরা সাপোর্ট দেব। আমরা যদি প্রবাসী দেশে টাকা না থাকে, আমাদেরকে বলুক, মুক্তিযুদ্ধের পর আমরা অর্থনৈতিক স্বাবলম্বী করেছি, আবার দেশকে স্বাবলম্বী করে ফেলবো। এটার জন্য একটা স্কিম তৈরি করা যেতে পারে, সরকারের কাছে একটা প্রস্তাবনা আমরা রাখতে পারি, যে একটা স্কিম তৈরি করা, প্রয়োজনে সেখানে কোনো ফান্ডিং এর ব্যবস্থা করা, যে যারা প্রবাসে মারা যাবে এবং যদি ওই স্কিমের যারা দায়িত্বে থাকবে তাদের সাথে যোগাযোগ করলে, যে ফ্রি অথবা নির্দিষ্ট কম ফি এর মাধ্যমে এখান থেকে নেয়ার ব্যবস্থা করা বিদেশ থেকে, এবং কবরস্থ করা। এই স্কিমটা ডেফিনেটলি যেখানে যায় সেখানে ফ্রি করা। যেটা করে বলি, ওরা কিন্তু স্কিমে নিয়ে আসছে, বিগত সরকার কিন্তু এটা স্কিমে নিয়ে আসছিল, যেটা আমরা নেই, এটা তাদের আছে, বাস্তবায়ন হয় না প্রপারলি, সেটাই আমি বলছি, এই স্কিমটা বাস্তবায়ন করা প্রপারলি। কল্যাণ ব্যাংক একটা, সরি একটা কথা, যে প্রবাসী কল্যাণ ব্যাংক
এটা কি আমাদের প্রবাসীদের জন্য এরা কোনো কাজ করতে পারে? প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, সরকার করে নাই। সরকার থেকে স্কিম থাকতে হবে, কারণ প্রবাসীদের নিয়ে আপনি বিজনেস করবেন। আচ্ছা মাহবুব ভাই, আপনাদের সময় কম, আর আমাদের আচ্ছা, তিনজন কিন্তু কাছে আপনার কাছে প্রশ্ন উঠে যে আপনি একজন মিডিয়া কর্মী, এবং এই যে বর্তমান মিডিয়ার ব্যাপারে আপনার মতামত কি? যে আমাদের আচ্ছা, মিডিয়া আসলে খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় হবে এই জন্য, কারণ এখানে সোশ্যাল মিডিয়া একটা বড় স্টেক হোল্ডার্স, এবং আকাশ মিডিয়া যেটা আমাদের অন্য দেশের স্যাটেলাইট, আমাদের দেশে এবং টিভি মিডিয়া সবকিছু মিলিয়ে এই সরকার যখন কাজটা করবেন, এখন অনেকগুলো টিভির উপর হামলা হয়েছে, কারণ তারা জনবিরোধী ছিল, এবং আপনি দেখছেন যে সাংবাদিকরা একটা বড় অংশ গণবিরোধী ছিল। তো এই জায়গাটা ডেফিনেটলি সংস্কার খুব কঠিন হবে, এবং ডক্টর ইউনূস সাহেব নিজের হাতে এটা রেখেছেন, কারণ এই ক্যাবিনেটে কোনো সাংবাদিক নেই, তো যে সবাই সাংবাদিক আবার, কিন্তু প্রফেশনাল সাংবাদিক নাই। তো আমার বিশ্বাস যে এখানে কোনো প্রফেশনাল সাংবাদিক আসবেন, এই ক্যাবিনেটের সাথে কাজ করবেন, এবং তারা মিডিয়ার স্বাধীনতা সেটা ডিজিটাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, এটা প্রপারলি হবে, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিশ্চয়ই বাতিল করতে হবে। এটা একটা কালো আইন, এর মাধ্যমে অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, অনেকে অনেক বছর বিদেশে চলে এসে আর যেতে পারে নাই। তো এই জায়গাটা ডেফিনেটলি ইউনূস সাহেব দেখবেন, এবং আসিফ নজরুল সহ যারা দায়িত্বে থাকবেন তারা এই বিষয়টা দেখবেন, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবেন। একই সাথে এমন কোনো আইন করা হবে যে বাংলাদেশে মিডিয়া নিয়ন্ত্রিত নয়, আবার স্বনিয়ন্ত্রিত নয়, যাতে স্বাধীন থাকে, সেই স্বাধীন জায়গাটা নিশ্চিত করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে অর্থনৈতিক স্বাধীনতা যেমন নিশ্চিত করতে হবে, প্রবাসীদের জন্য আলাদা স্কিম প্রত্যেকটা সেক্টরে থাকা দরকার। যেমন ধরেন, যদি এরকমের কোনো বিনিয়োগের ব্যবস্থা করা হয়, যে একটা মানুষ সিকিউর বিনিয়োগ করতে পারবে, এবং এরকম আইডিয়া ডেফিনেটলি ইউনূস সাহেবের কাছে আছে, উনি আনবেন, এবং যাতে প্রবাসীরা আগে ভয় পেতেন দেশে আপনার বিনিয়োগ করার জন্য, সেই জায়গাটা এখন তৈরি করা হয়, এবং প্রত্যেকটা হাইকমিশনে প্রপারলি পাসপোর্ট আইডি যাতে মানুষ ঠিকমতো পায়। শেষ মতবাদ, আমরা তো বিশ্বাসী, আত্মবিশ্বাসী প্রবাস থেকে, যে আমাদের স্যার ডক্টর ইউনূস সাহেব, আমি এই দেশের অনেকের সাথে আজকে অনুষ্ঠানটা কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আমরা আমাদের প্রবাসী ভাইদের অনুরোধ করব, নো মোর হুন্ডি। ধন্যবাদ আপনাকে। আপনার 30 সেকেন্ড আমরা শেষ করতে হবে এখনই। জি, আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগলো বাকি বলেন। মেসেজ বর্তমান সরকারকে বলবো যে প্রবাসীদের 10 দফা দাবি আছে, আমরা উত্তোলন করেছি প্রবাসী অধিকার পরিষদ থেকে, এই দাবিগুলো যেন বাস্তবায়ন করে এবং আমাদেরকে যেন আশায়িত করে। এবং আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আমরা বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক আবেদন আমাদের তিনজনে বললেন, তাই আমরা